এতটুকু আসতেছে, তার মানে আমি ফ্রেমটা এখানে আসছে, আর এখানে এতটুকু কেন আসছে, আমার ফ্রেমটা এতটুকু ফ্রেমের সাথে লাগানো। তাইলে আমার ফ্রেমটাকে আমি স্লাইড করলাম, কীভাবে করলাম সেটাও দেখাইলাম, দেন ফ্রেমের ইমেজগুলোকে কীভাবে আপনি এখানে আপ করবেন সেটাও দেখাইলাম। হ্যাঁ, আমরা যে কোনো অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইট দেখি, অথবা যদি আপনি ড্যাশবোর্ডও ধরেন, যে কোনো ডিজাইন সেটা কিন্তু একটা ইউজার ফ্লো মেনটেন করে হয়। হ্যাঁ, এখন ইউজার ফ্লোটা কি জিনিস? ইউজার ফ্লোটা একজন ইউজার এই অ্যাপটা লগ ইন থেকে নিয়ে সে পার্টিকুলার যেই জিনিসটার জন্য সে অ্যাপে ঢুকছে, ফর এক্সাম্পল সে ই কমার্সে যদি আমরা কথা বলি, সে একটা প্রোডাক্ট অর্ডার করবে, তো প্রোডাক্ট অর্ডার করার জন্য সে অ্যাপে ঢুকা থেকে নিয়ে প্রোডাক্ট অর্ডার করা পর্যন্ত, হুম, অর্ডার প্লেস করা পর্যন্ত যতগুলো কাজ আছে সবগুলোকে আমরা ইউজারকে, আমার দিক থেকে আমরা ডিরেক্টলি ইউজারকে বুঝাই দেয়া। হ্যাঁ, ইউজার ফ্লোটা আমরা ইউজারকে বলে দেব যে সে কোন বাটন থেকে কোথায় যাবে, কোন জায়গা থেকে সে প্রথমে অ্যাপে ঢুকলে কোথায় থাকবে, এরপরে কোন কোন জায়গাতে যাবে, দেন তারপরে কোথায় যাবে, সর্বশেষ সে অর্ডার প্লেস করবে। অর্ডার প্লেস করার পরে তার কাজ কি সেটাও আমরা তাকে দেখাই দেব। তো ওই জিনিসটা সম্পূর্ণ আপনার ইউএক্স এর দিক থেকে হয়ে আসতে হয়, আপনার ইউজার ফ্লো, ইনফরমেশন আর্কিটেকচার সবকিছু মিলাইয়া। হ্যাঁ, তাহলে একজন ইউজার সে অ্যাপে ঢুকার পর থেকে নিয়ে একদম তার কাজ যে পার্টিকুলার সে কাজের জন্য আসছে অ্যাপের মধ্যে, সেটা কমপ্লিট করার আগ পর্যন্ত তাকে প্রত্যেকটা জিনিস ডিরেকশন দিয়ে দিয়ে বলে দেয়া, এগুলো ইউএক্সের দিক থেকে হয়ে আসে। সো যেটা হয় যে ইউএক্স রিসার্চাররা যারা ইউএক্স রিসার্চ করে সব কিছু রেডি করার পরে, এখানে ইউজার পার্সোনা আছে, তারপর হচ্ছে যে ইউজার চ্যালেঞ্জ আছে, প্রবলেম স্টেটমেন্ট, হাইপোথেসিস, এগুলো সবগুলো শেষ করার পরে দেন তারপরে আসে হচ্ছে যে ইউজার ফ্লো। ইউজার ফ্লো, ইউজার কোন কোন স্ক্রিন থেকে কোথায় যাবে, আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে ইউজার প্রথমে সে যখন অ্যাপে ঢুকবে, অ্যাপে ঢুকার সাথে সাথে তখন তার সামনে কিছু অনবোর্ডিং স্ক্রিন থাকে, তার সামনে কিছু অনবোর্ডিং স্ক্রিন থাকে, দেন অনবোর্ডিং স্ক্রিনগুলো পার হওয়ার পরে তাকে লগ ইন, সাইন আপের একটা পেজ দেয়া হয়। আবার সেখানে আবার ই কমার্সের ক্ষেত্রে যেটা হয় যে সাইন আপটা তাকে প্রাথমিক অবস্থায় স্কিপের একটা অপশন দেয়া হয়। হ্যাঁ, এখন আপনি যে কোনো প্রজেক্টের কাজ করবেন, সেটা অ্যাপ হোক, ওয়েবসাইট হোক, বা কোনো ড্যাশবোর্ড হোক, বা সফটওয়্যার ডিজাইন হোক, সর্বপ্রথম আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কোন জিনিসটার জন্য ডিজাইন করতেছেন। হ্যাঁ, কোন কিসের প্রজেক্ট এটা, কোন প্রজেক্টের জন্য কাজ করতেছেন, আপনার এই প্রজেক্টটা কি রিলেটেড, আপনার এই প্রজেক্টটা কি রিয়েল এস্টেটের জন্য, নাকি ই কমার্সের জন্য, নাকি কোন ব্র্যান্ডের জন্য, এই জিনিসগুলো মাথায় তো অবশ্যই প্রথমে থাকবে। দেন এরপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে আপনার ইউএক্সের পার্টটা আসে। ইউএক্সের ওই জিনিসগুলো, ইউএক্সের যে পার্টটা থাকে সেটা সব কিছু রেডি করা থাকলে দেন একজন ইউআই ডিজাইনার সে তার ডিজাইনের দিকে চলে যায়। তো ডিজাইন করার আগে দিয়ে তাকে ইউজার ফ্লো আর ইনফরমেশন আর্কিটেকচার এই দুটোই মেনটেন করতে হয়। জি বলেন। আচ্ছা ভাই, আপনি কি মানে আমি শিওর না, বাট আপনি কি কি করতেছেন, ওই মানে ভিডিও চেঞ্জ করতেছেন এরকম কিছু? মানে আমার এখানে একেবারে স্টিল হয়ে আছে। না না না, আমিও স্টিলে আছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ইউএক্সটা আর ইউআই অনেক ক্ষেত্রে দুইটা কাজ একজনেই করে ফেলে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইউএক্সটা আলাদা করে আর ইউআইটা আলাদা করা হয়। হ্যাঁ, আলাদা আলাদা পার্সন থাকে। তো আমি যদি বলি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে অনেক ক্ষেত্রে ইউএক্সটা মেনটেন করা হয় না, অনেক ক্ষেত্রে বলতে প্রায় ধরেন যে 90% ইউএক্সটা মেনটেন করা হয় না। এখন যদিও অনেক অনেক জায়গাতে বা অনেক কোম্পানিতে এই জিনিসগুলো ইউএক্সের দিকটা অনেক ভাবে, বাট বাংলাদেশের প্রজেক্টগুলোতে ইউএক্সের দিকটা ভাবা হয় না। একটা এক্সাম্পল দিয়ে দেয়, ধরেন লাইক দারাজের মতো বা আলিবাবার মতো বা ইভেলির মতো, এরকম একটা এক্সাম্পল দিয়ে দেয় যে আমার এই ওয়েবসাইটের মতো একটা ওয়েবসাইট লাগবে, তুমি আমাকে এটা করে দাও, আমার এই টপিকটা থাকবে, এই পার্টটা থাকবে, এই সেকশনগুলো থাকবে, বাস ইউজারের দিক থেকে এই রিকোয়ারমেন্টগুলো থাকে। এরপরে হচ্ছে যে ইউএক্সের যে পার্ট সেটা হয় না, তখন হয় কি
বাকি যে জিনিসগুলো থাকে এই জিনিসগুলো যেই এক্সাম্পলটা দেওয়া হয় ওখান থেকে দেখে দেখে কিছুটা ধরেন যে সিমিলার করে বা ডিজাইন চেঞ্জ করে বা ওটার উপরে একটা কনসেপ্ট সাজানো হয় যে তার কনসেপ্টটা কিভাবে কিভাবে দাঁড়াবে, দেন এরপরে গিয়ে কাজ শুরু হয়। তো যেটা হয় যে আপনি যখন আপনার কাছে যখন ইউজার ফ্লো আর ইনফরমেশন আর্কিটেকচারটা থাকবে তখন আপনার জন্য এই জিনিসগুলো প্রপারলি রেডি হয়ে যায়। হ্যাঁ, এরপরেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা নিজেরা ইনফরমেশন ক্লায়েন্ট থেকে আমরা ডিজাইনের দিকে যাওয়ার আগে যদিও ক্লায়েন্টের দিক থেকে কোনো ইউএক্সের কোনো পার্ট আসে না, তারপরেও আমরা আমাদের দিক থেকে আমরা একটা ইউজার ফ্লো অথবা ইনফরমেশন আর্কিটেকচার দুইটাই রেডি করে ক্লায়েন্টকে দেখাই যে এটা হচ্ছে যে আমার প্রপার একটা প্রেজেন্টেশন, এটার উপরে ডিপেন্ড করে আপনার অ্যাপটা বা আপনার ওয়েবসাইটটা কিভাবে রান হবে এটার উপর ডিপেন্ড করে কিন্তু ইউজার থেকে বা ক্লায়েন্ট থেকে আমরা এই ফিডব্যাকটা নিয়ে ফেলি। দেন ক্লায়েন্ট যখন ওই ইনফরমেশন আর্কিটেকচারটা অথবা ইউজার ফ্লোটা অ্যাকসেপ্ট করে দেন আমরা ইউআইতে চলে যাই। নর্মালি বাংলাদেশের দিক থেকে এই জিনিসগুলো প্রায় সময় এগুলোই হয়, কারণ তারা তো ইউএক্সটা ফলো করে না, কারণ ইউএক্সের দিক থেকে যদি ফলো করতে যায় তখন অনেক লেন্দি প্রসেসও যায়, কারণ একটা প্রজেক্টের ক্ষেত্রে ইউএক্স করা তত ইজি না। হ্যাঁ, তো যেটা হয় যে সুন্দর একটা ডিজাইন পাইলে তারা খুশি, তারা ইউএক্সের দিকটা ভাবে না। তো আমরা এই জন্য একটা আর্কিটেকচার ইনফরমেশন আর্কিটেকচার আমরা নিজেরাই রেডি করে ফেলি। যখন সে একটা এক্সাম্পল দেয় কথার কথা, সে যদি আমাকে এক্সাম্পল দেয় যে দারাজের অ্যাপের মতো করে আমাকে একটা অ্যাপ লাগবে, বাট দারাজের কিন্তু যেরকম মাল্টিভেন্ডর এরকম মাল্টিভেন্ডর থাকবে না, এখানে আমার সম্পূর্ণ আমার নিজের মতো থাকবে। তো এরকম যখন হয় তখন দারাজের কনসেপ্টটা থেকে এই কনসেপ্টটা কীরকম হবে তার মানে মোটামুটি একটা আমার ইউএক্সের দিক থেকে কিছুটা ধারণা চলে আসে। যদিও এখানে ইউজার ইন্টারভিউ করতে হচ্ছে না, ইউজার পার্সোনা করতে হচ্ছে না, আপনার হাইপোথেসিস করতে হচ্ছে না, প্রবলেম স্টেটমেন্ট করতে হচ্ছে না, যদিও এগুলো কিছুই করতে হচ্ছে না, কিন্তু সে যখন আমাকে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে কিন্তু তার তো একটা রিকোয়ারমেন্ট থাকে এই জিনিসটা হবে এই জিনিসটা হবে না, তখন ওখান থেকে আমি একটা আর্কিটেকচার বের করে ফেলতে পারি, ইউজার ফ্লো রেডি করে ফেলতে পারি। যখন আপনার ইউজার ফ্লো রেডি থাকবে তখন আপনার জন্য ইউআই করাটা আপনার ওয়ার ফ্রেমিং করাটা স্কেচ করাটা আপনার জন্য ইজি হয়ে যায়। ঠিক আছে, তো আপনি যখন যেই প্রজেক্টটাতে কাজ করবেন, যেই স্ক্রিনে সেটা ওয়েব ভার্সনের জন্য হোক ওয়েবসাইট হোক অথবা অ্যাপ হোক, তখন আপনার মাথায় থাকতে হবে যে এখানের আপনার ইনফরমেশন আর্কিটেকচার আর ইউজার ফ্লো এই দুটো বেস করে কিন্তু আপনার ডিজাইনটা আসতেছে। হ্যাঁ, তাহলে আমরা আজকের ক্লাসের মধ্যে যে জিনিসটা আমরা দেখব বা যে জিনিসটা আমাদের আজকের টপিক সেটা হচ্ছে যে আমরা যেহেতু আমাদের পুরা জার্নিটাতে আমরা ই কমার্সের একটা প্রজেক্ট নিয়ে কথা বলতেছি বা ই কমার্সের প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের কিছুদিন আগে গত ক্লাসে যে অনবোর্ডিং ক্লাসগুলো গেলো বা সাইন আপে যে ক্লাসগুলো গেলো ওই ক্লাসগুলোতে আমরা সম্পূর্ণ ই কমার্সের উপরে ফোকাস করছি। সো আমরা আজকে ই কমার্সের উপরেই একটা ইউজার ফ্লো বা ইনফরমেশন আর্কিটেকচার দেখে ওটার উপরে আমরা কাজ করব। ঠিক আছে, আচ্ছা আমরা যেখানে ছিলাম যে আমরা যে কোনো প্রজেক্টের কাজ করব, আপনি ওয়েবসাইট বলেন বা মোবাইল অ্যাপ্লিকেশন বলেন, অবশ্যই আপনাকে ইনফরমেশন আর্কিটেকচার ইউজার ফ্লো এই দুটো জিনিস ক্লিয়ার থাকতে হবে। দেন ওই হিসাবে আপনি ওয়ার ফ্রেমিংটা করবেন, লো ফিডেলিটি যেটা করা হয়। একটা জিনিস ট্রাই করবেন যাতে করে যে কোনো ডিজাইন করবেন, ডিজাইন করার আগে আমি ডেফিনেটলি ওয়েবসাইটের কথা বলতেছি, ওয়েবসাইট অথবা অ্যাপ ইউআইটা আপনি করার আগে আপনি ওয়ার ফ্রেমিংটা করবেন। আপনার ওয়ার ফ্রেমিংটা যাতে অবশ্যই ইউজার থেকে ক্লায়েন্ট থেকে যাতে ফিডব্যাক নেওয়া থাকে। হ্যাঁ, ক্লায়েন্ট থেকে ফিডব্যাক নিয়ে ক্লায়েন্ট যখন আপনার ওয়ার ফ্রেমিং দেখে লো ফিডেলিটি দেখে যখন কনফার্মেশন দিবে দেন তারপরে আপনি কাজ শুরু করবেন। কারণ যখন আপনি লো ফিডেলিটি করবেন তখন দেখা যাবে যে লো ফিডেলিটি আপনি করতেছেন, ডেফিনেটলি আপনার যখন ইনফরমেশন আর্কিটেকচারটা থাকতেছে, এই যে আপনার যখন ইনফরমেশন আর্কিটেকচার থাকতেছে যে আপনার এই বাটন থেকে কি কি থাকবে, এই ফিচার্স থেকে কি কি থাকবে, এই জিনিসগুলো যখন আপনি তো তাকে ক্লায়েন্টকে ইনফরমেশন আর্কিটেকচার দিয়ে একবার কনফার্মেশন নিয়েছেন, তার থেকে নেওয়ার পরে যখন ওটার উপরে যখন আপনি ডিজাইনটা করতেছেন, ওই ইনফরমেশন আর্কিটেকচারের উপরে যখন ডিজাইনটা করতেছেন তখন ক্লায়েন্ট তার কাছে এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হচ্ছে যে এটা রিয়েল টাইম কীভাবে আসবে। যখন সে এই জিনিসটা কনফার্মেশন আবার যখন সে কনফার্মেশন দিয়ে দিবে আপনার লো ফিডেলিটির উপরে, তখন গিয়ে আপনি মিড ফিডেলিটি করতে পারেন অথবা ডিরেক্টলি হাই ফিডেলিটি করে ফেলতে পারেন। হ্যাঁ, তবে আমরা অনেকগুলো রিয়েল প্রজেক্টে যখন কাজ করি তখন দেখা যায় যে আমরা স্কেচে করি না, আমরা দেখা যায় একবারে ফিগমাতে অথবা
বিভিন্ন সফটওয়্যার আছে, এগুলোতে ডিরেক্টলি মিড ফিডিলিটি করে ফেলে। মিড ফিডিলিটি করে ওখান থেকে যেহেতু আমাদের ইনফরমেশন আর্কিটেকচারের কনফার্মেশন নেওয়া আছে, হ্যাঁ, সো আমাদের জন্য একটু ইজি হয়ে যায়। তো এই জন্য আমরা আর লো ফিডিলিটি করি না, ডিরেক্টলি একটু মিড ফিডিলিটিতে চলে যাই। যেহেতু আমাদের কাছে ইনফরমেশন আর্কিটেকচার কনফার্মেশন নেওয়া আছে, সো আমাদের লো ফিডিলিটি করে অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে হয়ও না, সেটা ভিন্ন হিসাব, সেটা আপনার উপর ডিপেন্ড করবে কোন প্রজেক্টে কীভাবে কি। ক্লায়েন্ট যদি পছন্দ করে বা ক্লায়েন্ট যদি বলে যে লো ফিডিলিটি লাগবে, তখন সেটা ভিন্ন হিসাব। আর যদি আপনি বলেন যে না, আপনি মিড ফিডিলিটি থেকে লো ফিডিলিটি থেকে আপনি মিড ফিডিলিটি করলে আপনার জন্য ইজি হবে, করে ফেলতে পারবেন। জি বলেন। আচ্ছা ভাইয়া, ওই মানে ইনফরমেশন আর্কিটেকচারটা বা আচ্ছা ইনফরমেশন আর্কিটেকচার নিয়ে বলি, ওইটা যখন আমরা করি মানে এখানে যেভাবে করা হয়েছে, হ্যাঁ, আমরা ক্লায়েন্টকে প্রেজেন্টেশনটা কিভাবে দিব, মানে ওইটা কিভাবে দেওয়া হয়, মানে এভাবেই কি করে দিতে হয়? এভাবে একটা এটার উপর একটা শীট করা হয়। আপনি যেমন এই জিনিসটা এক্সেলও করতে পারে, অথবা যদি ইউএক্স এর টিম থাকে, হ্যাঁ, ইউএক্স এর টিম থাকে, তখন ফিক্সেমে করে এটা ক্লায়েন্টকে ডিরেক্টলি প্রেজেন্ট করে। আচ্ছা আচ্ছা, তারপরে অনবোর্ডিং স্ক্রিন গুলো কিভাবে আসবে, মানে স্ক্রিনিং ম্যাপ যেটা, ওইটাও কি ওই করে, মানে ওইভাবে আমরা যেভাবে করছিলাম ওইভাবেই করতে হবে? অনবোর্ডিং স্ক্রিনটা হচ্ছে যে আসলে ডেফিনেটলি অনবোর্ডিং স্ক্রিনটা ভেরি করে হচ্ছে যে ডিজাইনার অথবা আপনার যে প্রজেক্টের ভ্যালু সেটার উপর ডিপেন্ড করে। কারণ ধরেন আমি আপনাকে একটা কথা বলি, আপনি ই কমার্সের মধ্যে অনবোর্ডিং দিতে পারবেন 3টা 4টা 5টা এরকম দিতে পারেন, হ্যাঁ, কিন্তু আপনি আবার ধরেন যে একটা রিয়েল এস্টেটের ক্ষেত্রে আপনি 3টা 4টা 5টা অনবোর্ডিং দিলে তখন এই জিনিসটাতে আপনি বোরিং ফিল করবেন, হ্যাঁ, তখন ইউজার এই জায়গাতে বোরিং ফিল করবে। ইউজারকে আপনি অনবোর্ডিং স্ক্রিন হাইস্ট একটা অথবা 2টা দেন, এরপর আপনি তাকে প্রজেক্টে নিয়ে যেতে হবে অথবা হোম পেজে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে রিয়েল এস্টেটের ক্ষেত্রে এরকম হয়। সো এটা ডেফিনেটলি ডিপেন্ড করতেছে যে আপনার প্রজেক্টের উপরে। হ্যাঁ, এখন ক্লায়েন্টের কিন্তু এরকম রিকোয়ারমেন্ট বেসিক্যালি এরকম থাকে না যে অনবোর্ডিং এর কটা স্ক্রিন হইতে হবে, তারপরে যা ওই স্ক্রিনগুলোতে কি কি থাকতে হবে না থাকতে হবে, এগুলো ক্লায়েন্টের এরকম রিকোয়ারমেন্ট থাকে না নরমালি। আচ্ছা আচ্ছা, ওকে, সো আমরা ধরে নিই আমরা একটা যেহেতু আমরা ই কমার্সের কাজ করব, সো আমরা ধরে নিই যে আমাদের একটা ইউজার ফ্লো এবং ইনফরমেশন আর্কিটেকচার করা আছে, সেটার উপরে আমরা ওয়ার ফ্রেমিং রেডি করছি এবং ওটার উপরে আমরা কাজ করব। হ্যাঁ, চলেন আমরা আমাদের প্রজেক্টে যাই। সো আমরা যে গত ক্লাসে এর আগের ক্লাসগুলোতে আমরা স্প্ল্যাশ স্ক্রিন থেকে নিয়ে অনবোর্ডিং, সাইন আপ ওগুলো আমাদের গেছে। দেন আমরা এখন ডিরেক্টলি আমরা ইউজার ফ্লো অনুযায়ী, যেহেতু আপনি অনবোর্ডিং আর লগ ইন সাইন আপের পরে আপনি তাকে হোম পেজে নিয়ে যাবেন। সো আমরা আজকে একটা হোম পেজের স্ক্রিন দেখব, যেটা আমাদের লো ফিডিলিটি করা আছে যদিও। এখানে আমি একটু বলি, আপনার এখানে কয়েকটি বিষয় আছে, যেমন আমরা যে অ্যাপটা করছিলাম ফায়ার রেজিস্টার নিয়ে, ওখানের ক্ষেত্রে আমরা কিন্তু হোম পেজে যাওয়ার আগে আরও কয়েকটা স্ক্রিন দেখাইছি। কি কি স্ক্রিন দেখাইছি? যেমন লোকেশন অ্যালাউ, সে লোকেশন কি শুরু থেকে অ্যালাউ করে যাবে নাকি লোকেশন অ্যালাউ করবে না, ওখান থেকে চাইলে সে স্কিপও করতে পারে। তারপরে লোকেশনটাকে সেট করবে কীভাবে, সেটারও আরও কয়েকটা স্ক্রিন দিয়ে আমরা করছিলাম। সো এই জিনিসগুলোকে সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে যে আপনার প্রজেক্ট বেসিস। হ্যাঁ, যেমন ই কমার্সের ক্ষেত্রে আমি যদি বলি, যেহেতু আমরা ই কমার্সের কাজ করব, সো ই কমার্সে যেটা হতে পারে, ই কমার্সে যেটা হয়, আপনি তাকে অনবোর্ডিং স্ক্রিনগুলো দেখাইলেন, অনবোর্ডিং স্ক্রিন দেখানোর সাথে সাথে কিন্তু আমরা কি করি, ইউজারকে ডিরেক্টলি হোম পেজে নিয়ে যাই, অথবা অ্যাপে ঢুকার সাথে সাথে আপনি তাকে অনবোর্ডিং স্ক্রিন দেখানো ছাড়াই তাকে ডিরেক্টলি হোম পেজে নিয়ে যেতে পারেন, যেটা দারাজের ক্ষেত্রে হয়। আপনি চাইলে করতে পারেন, চাইলে সাইন আপটা শুরুতে করতে পারেন, চাইলে নাও করতে পারেন, কোনো সমস্যা নাই। ডিরেক্টলি তাকে হোম পেজে নিয়ে যায়, ওখান থেকে সে গিয়ে প্রোডাক্ট সিলেক্ট করে গিয়ে দেন তারপরে ওখান থেকে সে যখন অ্যাড টু কার্ট করতে যায় অথবা ফেভারিট করতে যায়, তখন গিয়ে তাকে বলে যে তুমি এখন লগ ইন করো। কারণ তুমি অ্যাড টু কার্ট যে করবা, অ্যাড টু কার্ট করার উদ্দেশ্যটা কি, এটা কিন্তু এর আগে আমরা একবার আলোচনা করছিলাম। অ্যাড টু কার্ট করার উদ্দেশ্য হচ্ছে যে আমার এই প্রোডাক্টটা পছন্দ, এটা আমি কিনবো, এখন হোক বা 2 ঘন্টা পরে হোক বা 2 দিন পরে হোক আমি কিনবো। যখন আপনি অ্যাড টু কার্ট করতে যাচ্ছেন, তখনই অ্যাপ থেকে কি করে আপনাকে বলে যে ইনফরমেশন দিয়ে সে লগ ইন করতে। যখন লগ ইন করবে, এরপরে গিয়ে তখন আপনার ডাটা, সেটা ফোন নাম্বার হতে পারে, ইমেল হতে পারে, আপনার নাম টাম দিয়ে বেসিক ইনফরমেশন দিয়ে আপনি ওখানে অ্যাড্রেস যা প্রয়োজন হয় একটা
ই কমার্সের জন্য ওই জিনিসগুলো ফুলফিল করে রেজিস্ট্রেশন করে দেন তারপরে আপনি অ্যাপটা লগ ইন করে ফেভারিট করতেছেন। দেখেন আপনি যখন ফেভারিট করতেছেন অথবা অ্যাড টু কার্ট করতেছেন, আপনি যখন অ্যাড টু কার্ট করে ফেলতেছেন তখন আপনার যখন অর্ডারটা প্লেস করতে যাচ্ছেন তখন ওখানে আরও কিছু ক্রাইটেরিয়া দেখায় যে আপনি কি এই ডেলিভারিটা যাবেন, ডেলিভারিটা কি ইন ক্যাশ অন ডেলিভারি হবে নাকি অনলাইন পেমেন্ট হবে। ক্যাশ অন ডেলিভারি হবে, তো ক্যাশ অন ডেলিভারি যদি হয় আপনার লোকেশন কোথায়, আপনার লোকেশনটা কি হাউস হবে নাকি অফিস হবে নাকি কোনো অ্যাপার্টমেন্ট হবে। তো এই জিনিসগুলো আস্তে আস্তে ধাপে ধাপে আগায়। বাট প্রথমে কি করি আমরা, তাকে যে কোনো একজন ইউজারকে সে যখন অ্যাপে ঢুকে তাকে আমার লোডিং স্ক্রিনটা বা স্প্ল্যাশ স্ক্রিনটা দেখাই, দেখানোর পরে আমি যদি প্রয়োজন মনে করি অনবোর্ডিং স্ক্রিন দেখাই, নাহলে ডিরেক্টলি হোম পেজে চলে যায়। সো ওই কনসেপ্ট থেকে আমরা ওই ডিরেক্টলি সোজা হোম পেজে চলে আসছি। ওকে, সো এখানে খুব বেসিক একটা অ্যাপের হোম পেজ করা, যেটা এখানে অনেকগুলো ইনফরমেশন মনে হচ্ছে যে নাই। ওয়ার্ড ফ্রেমিংটা করি বা স্কেচ করি তখন দেখা যায় যে আমরা যে জিনিসগুলো ভাবি ডিজাইন করতে গেলে আমাদের আইকনের দিক থেকে হোক বা লেখার দিক থেকে হোক বা আমরা যখন কার্ডগুলা কম্পোনেন্ট করি তখন অনেকগুলো জিনিস চেঞ্জ হয়, নো প্রবলেম। তো এই জিনিসগুলো স্কেচ থেকে আপনার হাই ফিডিলিটির মধ্যে বা আপনার মিড ফিডিলিটি থেকে আপনার হাই ফিডিলিটির মধ্যে কিছু 19-20 থাকে, ওটা নিয়ে প্রবলেম নাই। সো আমরা এখানে যদি দেখি আমাদের একটা নেপবার আছে, কিছু কার্ড আছে, এখানে একটা স্লাইড আছে যেটা ব্যানার বলি আমরা ই কমার্সের ভাষায়। তারপরে এখানে একটা বাটনের মতো করে যেটা ইনপুট ফিল দেওয়া, আমরা এটাকে সার্চ বক্স বলবো। এখানে কিছু টেক্সট আছে, যেটা টেক্সট আছে সেটা একটা লাইন দেয়া। তারপরে যেগুলোর মধ্যে করসের বক্স সেটা হচ্ছে এখানে একটা আইকন থাকবে। হ্যাঁ, আর যেখানে যেখানে আপনার ধরেন যে কি যে জায়গাগুলোতে করস আছে এগুলোতে ইমেজ অথবা আইকন বসবে। সো এই জিনিসগুলো আমরা মেনটেন করি। সো আমরা এখন যদি রিয়েল প্রজেক্টে যাই, একটা যদি আমরা শুরু করি, আমরা ফ্রেম নেব একটা 16 Pro Max একটা ফ্রেম নিলাম। আমি এখানে আমরা দিতে পারি হোম পেজ, হোম, ওই যে আগের জিনিসগুলো মেনটেন করব। আমি একটু তাড়াতাড়ি করতেছি, আমাদের যে ব্রিথিং স্পেস প্রয়োজন সেটা আমরা নিয়ে নিচ্ছি। ওকে, আমাদের স্পেস নেওয়া শেষ। আমরা 24 করে 2450-র উপরে একটা স্পেসিং রেখে দেন কাজ শুরু করব। সো এখানে কি কি লাগবে, আমাদের বাটন লাগবে, নেপবার লাগবে। আগে আমরা নেপবারটা রেডি করব। নেপবার রেডি করার জন্য আপনি এখানে একটা আইকন দিয়ে নেপবার রেডি করবেন, বাকিটা অটোমেটিক্যালি ওই যে আমরা যেভাবে করছিলাম কম্পোনেন্ট করে ওভাবে করে করব। সো আমরা একটা আইকন নিয়ে আসি। আচ্ছা, আইকন নিয়ে আসলাম। আগে আমরা নেপবারটা কতটুকু স্পেসের মধ্যে রাখবো সেটা আগে আমরা একটু দেখি। আমরা একটা চাইলে ফ্রেম নিতে পারেন, আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, আপনি ফ্রেমও নিতে পারবেন, নো প্রবলেম। রেক্টেঙ্গেলের স্পেস হাইটটা এখানে 100 দেওয়া আছে, 100 থাকবে। উইডটা আপনি এখান থেকে বাড়াই দেন। দেন এটাকে আপনি আমরা কি কালার করব, যেহেতু আমাদের ব্লু কালারটা আমরা অ্যাকসেন্ট কালার হিসেবে রাখছি এই প্রজেক্টের মধ্যে, আমরা ব্লু কালারটাই নিব। এখানে আরেকটা কথা, আপনি নেপবারটা দুইটা ভার্সনে করতে পারেন, চাইলে সলিডের মধ্যে মানে পুরা ব্যাকগ্রাউন্ডটা আপনার থাকবে হচ্ছে যে অ্যাকসেন্ট কালার, উপরে আইকনগুলো হোয়াইট, অথবা আইকনগুলো অ্যাকসেন্ট কালার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, দুটার মধ্যে রাখতে পারেন। সো আমরা ওভাবে করব, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, আইকনগুলো আপনার অ্যাকসেন্ট কালার দিয়ে করব। সো আমরা খুব স্মুথ একটা শ্যাডো দিব এখানে। আপনি চাইলে জাস্ট শুধু উপরের দিকে ওয়াইড ভ্যালু আপনি মাইনাস করে দিতে পারেন। আমরা -50 দিলাম, সরি মাইনাস হবে -50। দেন এখানে অপাসিটি আপনি আপনার মতো করে আপনি দিবেন, আমি 5 দিলাম। বাকি যা আছে এভাবে থাকবে। দেন আমি একটু বর্ডারগুলো রেডিয়াস করব দুই পাশ, উপরের দুই পাশ। এখানে নেপবারটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি কীভাবে নেপবারটা সাজাচ্ছেন। এখানে টেক্সট লিখলাম হোম, যেহেতু আমাদের এটা হোম। আমরা আইকন চেঞ্জ করব, জাস্ট এমনি দেখানোর জন্য এই আইকনটা নিলাম 14 মিডিয়াম।
ওকে, দেন এই দুইটাকে আমরা অটো লেআউট করব। আমরা একটু আগে প্লে করে দেখি যে আমাদের ইয়াটা আইকনটা যে প্লেস করতেছি আমরা আমাদের এক্স্যাক্টলি মন মতো হচ্ছে কিনা। আচ্ছা, এটা একটু প্লে হতে থাকুক। সো আমরা যে এখন হোম পেজে আছি সেটাকে আমরা ডিরেকশন বোঝানোর জন্য কয়েকটাভাবে দেখাতে পারি। আমরা চাইলে টেক্সট অ্যান্ড আইকন দুইটাকে আমরা অ্যাকসেন্ট কালার রাখতে পারি বা আমরা ডিফারেন্ট ওয়েতে রাখতে পারি। সো আমরা যেটা করব, পুরোটাকে আমরা ব্ল্যাক রাখবো, ব্ল্যাকের মধ্যে রাখবো। এখানে একটা আমরা রেক্টেঙ্গেল দিয়ে আলাদা করে বুঝিয়ে দেব যে আমরা এখন হোম পেজে আছি। হ্যাঁ, এই ন্যাপবারটা আমরা এখান থেকে একটু সাজাই দিই। এটা ডেফিনেটলি থাকবে হচ্ছে অ্যাকসেন্ট কালার, যেহেতু আমি এটা ন্যাপবার বুঝাবো। সো এই দুটাকে অ্যালাইন করলাম। এই যে আপনি এখানে দেখতেছেন যে আপনার আইকনটা কতটুকু দেখাচ্ছে। সো আমার মনে হচ্ছে যে আমার আইকনটা এখানে ঠিক আছে। এখানে আমাদের একটা নিচে লাইন থাকে না, এই লাইনটা আমরা একটু নিয়ে আসি, যেহেতু আমরা আমাদের ন্যাপবারটা কম্পোনেন্ট করে ফেলবো। সো আমাদেরকে ডেফিনেটলি এই জিনিসগুলো মেনটেন করতে হবে। কর্নারগুলো রাউন্ড করে দিব, ফুললি রাউন্ড, সেমভাবে এখান থেকে কর্নারটা রাউন্ড করে দিব, এই দুটো রাউন্ড। হ্যাঁ, সেন্টার লাইন। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের আইকনটা কতটুকু আসছে। হ্যাঁ, দেন যদি আপনি এখান থেকে টেক্সট চেঞ্জ করার প্রয়োজন হয়, মানে একটা আইকন দেখে দেন আপনি এটা জিনিসটা বুঝতে পারবেন। একটা ফর এক্সাম্পল আসলে কীভাবে আসবে, আমরা যদি এখানে আমাদের কয়টা আইকন ছিল, এখানে 5টা আইকন ছিল, রাইট? আমরা 5টা আইকন আপাতত র্যান্ডমলি নিই, দেন আমরা ডিসাইড করব যে আমরা কতটুকু স্পেস নিয়ে রাখবো। ওকে, তাহলে আমরা এটা কেন করলাম, আমাদের এখানে কতটুকু আইকন আমরা স্পেস নিয়ে করলে ন্যাপবারটা সে সুন্দর দেখাবে, আমরা এই জিনিসটা মেনটেন করলাম। ওকে, দেন আমাদের মেনটেন করার ডান। আমাদের মনে হয়েছে যে আমরা এইটুকুর ভিতরে রাখবো, এটাই আমাদের জন্য এনাফ। হ্যাঁ, সো আমরা এই দুইটাকে এখন, আচ্ছা এই দুইটা একসাথে কম্পোনেন্ট, সেমভাবে এটাকে ধরে এটাকে কম্পোনেন্ট করে ফেলবো। হ্যাঁ, শিফট এ, কম্পোনেন্ট না সরি অটো লেআউটের মধ্যে রাখবো। তো আমাদের এটি দুইটা একটা অটো লেআউট, এই দুইটা একটা অটো লেআউট, এখানে সব কিছু যেভাবে সেভাবে থাকবে। সো এখন প্রত্যেকটাকে ধরে আমরা কম্পোনেন্ট করে ফেলবো। এটাকে ধরে এটা আমরা একটু বাইরে নিয়ে আসি, তাহলে কম্পোনেন্টটা বোঝা যাবে। এখান থেকে আইকন চেঞ্জ করতে পারবো। টেক্সট ভেরিয়েশনটা আমরা দিয়ে দিচ্ছি। টেক্সট, আচ্ছা এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে স্পেসটা নিচ্ছেন টেক্সটের জন্য সেটা আপনার জন্য কতটুকু এনাফ কিনা সেই জিনিসটা মাথায় রাখবেন। কারণ আপনি এখানে যে হোম লিখতেছেন, কিছু জায়গাতে আপনার হোমের পরিবর্তে তো অন্য লেখা আসবে, কোথাও আসবে মেসেজ, কোথাও আসবে অনলাইন অর্ডার, ফর এক্সাম্পল অনেক কিছু আসতে পারে। তখন সেক্ষেত্রে আপনার লেখাটা কি বড় ছোট হচ্ছে কিনা এই জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে। সো আপনার এই জিনিসটাতে আপনার ভালো হয় যে আপনি এটা বক্সের মধ্যে রেখে এখান থেকে লেআউটের টেক্সটের সিলেক্ট করে লেআউটটাকে আপনি একটা বক্সের মধ্যে রেখে দিবেন, বোর্ড রেখে দেন আপনার কম্পোনেন্টটাকে আপনি বড় করবেন। ওকে, দেখতেছেন এই যে আমার কম্পোনেন্টটা এখন শুধু আমার টেক্সটের বক্সের জন্য এত বড় হয়েছে, বুঝতে পারছেন? ওকে, দেন আমরা টাইপোগ্রাফির বক্সটাকে ধরে টাইপোগ্রাফিটাকে আমরা শো করাইছি। এখানে আইকন শো করানোর পরে টেক্সট আমরা অবশ্যই রাখবো, টেক্সট শো হাইডের দরকার নাই। দেন আমরা হচ্ছে যে এটা যেটা আছে সে আমাদের কি বলে ডিরেকশনটা, এই ডিরেকশনটাকে আমরা এখান থেকে শো করাবো। শো ডিরেকশন দিয়ে দিলাম। তাহলে আমরা একটু যদি আমরা এখান থেকে কম্পোনেন্টের নামটা চেঞ্জ করে দিচ্ছি ন্যাভ। ওকে, আমরা অ্যাসেট থেকে ন্যাভটা নিয়ে আসবো। এটা আমাদের 3 নম্বর পেজে ছিল,
পেজ 3 আমি ন্যাপ লিখি আসবে। এটা অনেক স্লো ভাই, দরকার নেই, আমি খুঁজে বের করি। এই যে ওকে, দেন আমি এটাকে রাখলাম, এই যে স্পেসিং মেনটেন করে আমি এটাকে রাখলাম। দেন এরপরে গিয়ে আমি আইকন 5টা যেহেতু আমার থাকবে আমি সবগুলোকে রাখলাম। অ্যালাইনমেন্ট ঠিক করলাম। ওকে, সো আমার এটা ছাড়া, হোম পেজ ছাড়া বাকিগুলোর মধ্যে ডিরেকশন থাকবে না, আমি বাকিগুলোর মধ্যে ডিরেকশন অফ করে দিছি। আচ্ছা, এখানে আমি এটাকে একটু যদি আমি ডিরেকশন অফ করতেছি তখন আমার অটো লেআউটটা নিচে থাকবে। হ্যাঁ, সো আমি একটু আন্ডু দেই, আন্ডু দিয়ে শুরু থেকে করি। শুরু থেকে বলতে মেন কম্পোনেন্টের মধ্যে জিনিসটা চেঞ্জ করে দিতেন, তাহলে এই জিনিসটা হবে না, প্রবলেমটা হবে না। ফিক্স করে দিলাম। এখন আমি এগুলো থেকে ডিরেকশনটা উঠে দেবো, বাস আমার আইকন যেভাবে সেভাবে থাকবে, ন্যাপবার আইকন। সো আমার স্পেস দিয়ে আমি দেখি যে আমার আইকনগুলোর অবস্থা এই যে। এখন আমি আইকন চেঞ্জ করব, আমার আইকনগুলো আমি নিয়ে আসি। এখন আপনি চাইলে এখানে হোম পেজের আইকনগুলো ফিল রাখতে পারেন, স্টক রাখতে পারেন, সেটা আপনার উপরে, আপনি কীভাবে রাখবেন। এখানে থাকবে, আমরা নামগুলো একটু চেঞ্জ করে ফেলি এখানে প্রত্যেকটা জিনিসের। ধরেন যে আমরা প্রথমটা হোম, দেন এরপরটা হচ্ছে যে অর্ডার, এরপরটা চ্যাট, এরপরটা কি দিতে পারি বলেন, চ্যাট, তারপর হচ্ছে যে অর্ডার গেল, স্টোরি গেল। আচ্ছা, এখানে আমরা কার্ট আর সেটিং তুলে দেব। কার্ট আর সেটিং, এখানে কার্ড দিতে পারি আমরা, কার্ড, এটা হচ্ছে যে সেটিংস বা প্রোফাইল দিতে পারি। ওকে, প্রোফাইল, প্রোফাইল দিলাম আমরা। বাই এনি চান্স মেসেজ দেওয়া লাগলো, তো মেসেজ তো মনে করেন যতটুকু দেওয়া হয়েছে তার থেকেও বড় হয়ে যাবে মেবি। এই যে চ্যাট দিলাম না আমরা, চ্যাট, চ্যাট ইউজ করলাম। আপনি মেসেজ দিতে পারেন, যেমন ধরেন আমরা মেসেজটাও যদি লিখি, ফিক্স না দিয়ে হাত দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। ওকে, এখন আমরা আইকনগুলো নিয়ে আসি। আমি একটু তাড়াতাড়ি করতেছি আইকনগুলো নিয়ে আসার জন্য, যদিও আইকনের পিছনে আমাদের সময় বেশি যায়। সো আইকনগুলো আগে থেকে রেডি করে রাখবেন, তাহলে সময় কম যাবে। আচ্ছা, কম্পোনেন্ট আমি কিন্তু কোনটাই নাম দিচ্ছি না, হ্যাঁ, আপনারা নাম দিয়ে মেনটেন করলে আরও সহজ হবে। দেন আমি এখন আইকনটা চেঞ্জ করি, আমি চাচ্ছি যে সবগুলোর মধ্যে আমি ফিল আইকন রাখবো। সো সবগুলোর মধ্যে আমি আইকন চেঞ্জ করব। হোম, মেসেজ, সরি অর্ডার, অর্ডারের জন্য আমরা এই আইকনটা নিয়ে আসছিলাম, রাইট। এরপরে হচ্ছে যে আপনার মেসেজ, মেসেজের জন্য আমরা এই আইকনটা নিয়ে আসছিলাম। কার্ড, কার্ডের জন্য আমরা এই বিন আইকনটা নিয়ে আসছিলাম। প্রোফাইল, প্রোফাইলের জন্য এটার মতো।
এটা নিয়ে আসছি। ওকে, সো আমি এগুলো সবগুলোকে আমাদের যে অরিজিনাল ব্ল্যাক কালারটা আছে আমি সেটা দিয়ে দেবো, এখান থেকে ধরে ব্ল্যাক কালারটা চেঞ্জ করে দেব, ব্ল্যাক কালার। অ্যান্ড এগুলা সবগুলোকে আমি অপাসিটি কমাই দেব, যেহেতু আমার ডিরেকশন এটা না। ওকে, যেহেতু আমার এটা ডিরেকশন, এটার মধ্যে আমি হাই রাখলাম, 100% রাখলাম, বাকিগুলো কিন্তু অপাসিটি আমি কমাই দিলাম। ওকে, 40% অপাসিটি রেখে দিলাম। দেন এখন দেখি তো আমার প্লে করে আমার স্ক্রিনটা এখন কি দেখায়, যে দেখেন এই যে তাহলে আমার এই স্ক্রিন থেকে যখন এই স্ক্রিন আসতেছে তখন এটা এখানে আসবে। এখন আমরা এগুলাকে ধরে কম্পোনেন্ট করে, এটা তো পুরোটা আমাদের কম্পোনেন্ট করাই আছে, এগুলো এখন সবগুলোকে একসাথে ধরে এটাকে সহ ধরে এখন আমরা এটাকে পুরোটাকে করে ফ্রেম করে ফেলবো। ফ্রেম সিলেকশন, কন্ট্রোল অল্টার যে ক্লিক করলে হবে। দেন আমরা এখন কপি করব কেন, আচ্ছা আগে কম্পোনেন্ট করে ফেলে, এরপর হচ্ছে আমরা সেট করে ফেলবো যাতে আমরা অ্যানিমেশন দিয়ে করতে পারি, প্রোটোটাইপ সহ একসাথে করে ফেলতে পারি 5টা, রাইট? সো আমরা 5টা একসাথে নিয়ে ফেলবো। ওকে, দেন আমরা এটা থাকবে হচ্ছে যে আমাদের অর্ডার। হ্যাঁ, আমরা এখান থেকে হোমের ডিরেকশনটা অফ করে দিব, অর্ডারের ডিরেকশনটা অন করে দেব। সেমভাবে অর্ডার অপাসিটি 100% আর হোমের অপাসিটি 40%। হ্যাঁ, এখানে আমরা সেম কাজ করব। ওকে, ডান। এটা আমাদের হোম। আপনি যে কোনো আইকন ধরবেন, ধরে এটাকে কিবোর্ড থেকে চাইলে আপনি 40% দিচ্ছেন, 4 ক্লিক করবেন, অনলি 4। এই যে এখান থেকে অপাসিটি কমবে পারবে, যেটা ক্লিক করবেন। আপনার 60% দিতে চাচ্ছেন 6 ক্লিক করবেন, 80% দিতে চাচ্ছেন 8 ক্লিক করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের অর্ডার, রাইট? এটা আমাদের মেসেজ, এটা আমাদের কার্ড, এটা আমাদের প্রোফাইল। সো আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা করে ভেরিয়েশন করা আছে। আমরা যখন যে স্ক্রিন থেকে যে স্ক্রিনে যাচ্ছি, আমরা চাইলে এখন অ্যানিমেশনও করতে পারি, প্রোটোটাইপ করে ফেলতে পারি। তখন আমার এই স্ক্রিন থেকে স্ক্রিনে গেলে কীভাবে আসবে অ্যানিমেশনের জিনিসগুলো দেখাবে। সো আমি জাস্ট একটা অ্যানিমেশন করে দেখাই। যখন আমরা অর্ডার, আচ্ছা এখানে একটা জিনিস বলি, যখন আপনার সিমিলার কন্টেন্ট থাকবে, আপনি যদি চান সিমিলার কন্টেন্ট সবগুলোকে সিলেক্ট করার জন্য দূরে দূরে বারবার একটা করে সিলেক্ট করার দরকার নাই। একটা কন্টেন্ট ক্লিক করলে দেখবেন আপনাকে একটা সে ডিরেকশন দিচ্ছে যে এগুলোও সিমিলার কন্টেন্ট। আপনি যেখান থেকে 4 ডটে যেই সিলেকশন ম্যাচিং যে আইকনটা আছে এখানে ক্লিক করেন, সবগুলোকে সিলেকশন হয়ে যাবে। দেন আপনি এটা বাদ দিয়ে অটো লেআউট থেকে সবগুলোকে আপনি দেখাই দেন। আপনার অর্ডার পেজ হচ্ছে যে এটা। সেমভাবে হোমটাকে আমি দেখাই দিলাম, হোমের মধ্যে সবগুলোকে এটা বাদ দিয়ে হোমের মধ্যে দেখাই দিলাম আমার হোম পেজ এটা। ডেফিনেটলি আমার এখানে অ্যানিমেশনটা হবে হচ্ছে যে সবগুলো স্মার্ট, আমি স্মার্ট অ্যানিমেশন দিব সবগুলোর মধ্যে। আচ্ছা একটু জুম করে নেই, এই যে আপনি সব অ্যানিমেশনগুলোকে ধরে একসাথে ধরে স্মার্ট অ্যানিমেশন করে দেন, ব্যাস হয়ে গেল। দেন এখন একটা কপি করে নিয়ে আসেন। আমরা যদি এখন একটা প্লে করে দেখি যে আমাদের অ্যানিমেশন হয়ে আসলে কীভাবে আসবে। ওকে, ঠিক আছে, সুন্দর হয়ে আসতেছে। সো আমরা দেখতে পারবো যে অ্যানিমেশন হয়ে আসলে কীভাবে আসতেছে। ঠিক আছে, আমরা আপাতত এটা ক্লোজ করে দিলাম। আমরা বাকিগুলোতে অ্যানিমেশন দিলাম না, অটো লেআউট মানে প্রোটোটাইপ করলাম না, কারণ আমাদের লেট হয়ে যাবে। সো আমরা এখানে স্পেসিংটা আমরা অবশ্যই করে রাখবো, স্পেস রেখে দেন আমরা এখান থেকে শুরু করব। যেহেতু আমাদের এখানে কি আছে, একটা আইকন থাকবে। সো আমরা আইকনের জন্য আমাদের আইকন একটা কম্পোনেন্ট করে ফেলবো আইকনের, যেহেতু
অলওয়েজ আমরা ওই আইকনগুলোকে মেনটেন করব। আপনাদেরকে শুরুতে একটা ডিজাইন সিস্টেম দেখাইছিলাম আরও আগে, যে ওখানের মধ্যে একটা আইকনকে আমরা কয়টা ভেরিয়েশন করছিলাম, টোটাল 6টা-7টা ভেরিয়েশন করছিলাম। উইথ যখন ধরেন যে আপনি যদি মেসেজ আইকনে ক্লিক করেন তখন আপনার উপরে নোটিফিকেশন দেখানোর জন্য বা নোটিফিকেশন হলে নোটিফিকেশনের বার দেখানোর জন্য ওটা সব আমরা কম্পোনেন্ট করে রাখছিলাম। সো আমরা ওরকম একটা আইকনকে আমরা আমাদের মতো করে নিয়ে আসব, আমরা কম্পোনেন্ট করব। আপনি চাইলে ফ্রেম নিতে পারেন, আমরা রেক্টেঙ্গেল নিলাম, আমরা 50 পিক্সেলের উপরে রাখবো না, 52 রাখলাম, স্পেস দিয়ে দেখি কতটুকু আসতেছে। হ্যাঁ, ওকে, আমাদের এতটুকু আইকন হলেও হবে। সো আমরা আইকনটা কোন ভেরিয়েশনে রাখবো সেটা ডিপেন্ড করে। আমরা আপাতত একটা ভেরিয়েশনে রাখতেছি। ওকে, আচ্ছা, আমাদের লোকেশন আইকন লাগবে, আমরা লোকেশন আইকনটা নিয়ে আসি। ওকে, দেন সাথে আমরা ওই যেটা বললাম আমাদের নোটিফিকেশনের জন্য সহ আমরা একটা ওই রেখে দিব। দেন পুরোটাকে ধরে আমরা অটো অ্যাড করে ফেলবো। যদিও আইকনের জন্য ডিটেলসটা আপনাদেরকে দেখাইছিলাম, ওভাবে করে ফেলবেন। সো আমি আপাতত ডিটেলসে যাচ্ছি না সময় সংক্ষিপ্তের জন্য, এভাবে করে মানে আমরা জাস্ট আমাদের একটা আইকন নোটিফিকেশনের মধ্যে রেখে, আচ্ছা এখানে একটা হোয়াইট কালার স্পেস দিয়ে দিই, যেহেতু ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে। ওকে, এখন আমি এগুলাকে আলাদা আলাদা করে আগের মতো করে ফেলবো। শো এখানে আপনি একটা নাম দিতে পারেন, জাস্ট নোটি দিলাম, এটা হচ্ছে যে আইকন। আচ্ছা, আইকনটা যেহেতু আমাদের কম্পোনেন্ট, আইকন চেঞ্জ করতে পারবো আমরা। আচ্ছা, আর কিছু করলাম না। আমরা চাইলে আইকনের এই পুরো আইকনের জন্য যে কম্পোনেন্টটা সেটাকে আমরা ভেরিয়েশন করতে পারতাম, বাট আমরা করি নাই। আপাতত এই আইকনটাই আমরা ইউজ করব সব জায়গাতে, আমরা চাইলে ভেরিয়েশনও করতে পারবো। ওকে, সো আমাদের এটা হচ্ছে লোকেশন, লোকেশনের সাথে আমাদের লোকেশনের একটা ইয়া থাকবে, আইকন থাকবে। আচ্ছা, একটা কাজ করি, আমরা এখানে না দরকার নেই, যেটা আমরা লোকেশন লিখি। আপনি একটা লোকেশন অ্যাড করে ফেলবেন এখানে। হ্যাঁ, আমি একটা ডামি লোকেশন অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, আমরা চাইলে গ্রে কালারের একটা ভার্সন করতে পারতাম, আমরা গ্রে কালারের একটা ভার্সন করলে আমাদের এই স্টাইলের মধ্যে জিনিসটা একটু ভালো লাগবে দেখতে। তো আমরা আপাতত এটা এভাবে রাখলাম। আইকনটাকে লোকেশনটাকে আমরা একটু হাইলাইট করব, মিডিয়াম রাখলাম, এটা রেগুলার থাকবে। ওকে, সো এটা হচ্ছে যে আমাদের লোকেশনের। সেমভাবে এখানে আমাদের ধরেন যে নোটিফিকেশন আইকন থাকবে, আমরা নোটিফিকেশন আইকনটা নিয়ে আসি। ওকে, ফাইন। ওই যে আমরা নোটিফিকেশনের জন্য যে ইয়াটা নিয়েছিলাম ওটাতে আমরা একটা কালার দিয়ে দেব। যদিও রেড দেখালে বেশি খারাপ দেখা যায়। আচ্ছা, আমরা আইকনটাকে আরেকটু ভিতরে নিয়ে আসি, তাহলে আমাদের বুঝতে আরও ইজি হবে। এই যে বেশি বড় মনে হচ্ছে, দেখি তো আমরা। হ্যাঁ, এটাকে আমরা সেন্টারে রাখবো, একটু ছোট করব। এখানে 13 দেওয়া, তো আমরা 13 পরিবর্তে 10 করে দেই। এই যে ওকে, অথবা আমরা এটাকে চাইলে এভাবে রাখতে পারি, এই যে এখানে রেখে প্রথমে যেভাবে ছিল তাহলে আলাদা করে ইজিলি নোটিফাইটা বুঝাবে, যেখানে নোটিফিকেশনের একটা ইয়া করা, ওভাবে রাখতে পারি। আচ্ছা ভাই, এটার ভিতরে আবার এই যে নাম্বার দিয়ে ওই কম্পোনেন্ট গুলো তো আবার ই করা যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটা আপনি ভেরিয়েশন করে রাখবেন, ওই যে আপনাদেরকে আগে দেখাইছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, আপনার এখানে করা আছে। হুম হুম, আচ্ছা গেল। হ্যাঁ, দেন আমাদের আইকন গেল, আমাদের টেক্সট গেল, তারপর হচ্ছে যে এখানে আমাদের একটা আইকন ছিল এটাও গেল। দেন আমরা এখানে সার্চ বক্স দেবো, সার্চ বক্সের দুই পাশে দুটো আইকন থাকবে, একটা থাকবে সার্চের আইকন, একটা থাকবে ফিল্টার আইকন। হ্যাঁ, সো আমরা চাইলে এই আইকনটাকে ভেরিয়েশন করতে পারি, এটা তো রাউন্ডেড ইলিপসের মধ্যে, আর আমরা চাইলে সার্কেলের মধ্যে রাখতে পারবো। সো আমাদের রেক্টেঙ্গেলটা আমরা আগে নিয়ে আসি, আমরা আগে লিখি SEARCH
সার্চটা আমাদের আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা আইকনটা যে সার্চ বক্সটা যে নিব আমরা সার্চ বক্স কি আমরা রাউন্ড নিব নাকি রেক্টেঙ্গেল মানে স্কোয়ারের মধ্যে নিয়ে শুধু ভেরিয়েশনটা রেডিয়াসটা আমরা রাউন্ড করব সেটা সম্পূর্ণ আমাদের উপর ডিপেন্ড করবে। আমরা আগে একটা কালার দেই তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। ফিল দিব না, আমরা স্ট্রোক কালার রাখবো, স্ট্রোক কালারটাকে ব্ল্যাক দিলাম। যেহেতু আমাদের একটা সার্চ আইকন থাকবে সো আমাদের এখানে আলাদা চারপাশে একটা বর্ডার থাকার কারণে এখানে এই বর্ডারটা রাখার দরকার নেই। এই বর্ডারটাকে আমরা হাইড করে দেব। হ্যাঁ, এখানে যে স্ট্রোকটা দিয়ে রাখছিলাম আমরা এটা হাইড করে দেব। যেহেতু আইকনের ভেরিয়েশন আপনারা করে নেবেন, ওটা আমি দেখাই দিয়েছিলাম, ওভাবে করে আইকনের ভেরিয়েশন নিয়ে নেবেন, তাহলে আর কষ্ট হবে না। আমাদের এতটুকু এনাফ। আমরা স্পেসিং 10 যেটা ছিল ওটাই রাখতেছি। দেন দুইটার মাঝে স্পেস 12। ওকে এনাফ। এখানে যেভাবে সেভাবে থাকবে, আইকনটা আমরা চেঞ্জ করি। এখানে থাকবে হচ্ছে সার্চ আইকন। দেন এক পাশের আমরা স্পেস বাড়াবো, রাইটের শুধু স্পেসটা আমরা বাড়াবো। হ্যাঁ, আমরা রেডিয়াসের মধ্যে গিয়ে রাইটের স্পেসটা বাড়াবো। এর আগে আমরা এই যে আইকনের যে ইয়াটা করছিলাম এটা নিয়ে আসলাম। আচ্ছা এটা 52, এটা 56। ওকে, দেন এই দুটাকে অ্যালাইন করে ফেলে, অ্যালাইন করে এটাও কম্পোনেন্টের সেটের মধ্যে রেখে দিবেন। হ্যাঁ, তাহলে আর প্রবলেমটা হবে না। সো আমাদের এখানে আমরা স্পেস কতটুকু রাখবো, দুইটার মাঝখানে 12 রাখবো। এখানে কি 12 আসছে, 15 আসছে। আমরা চাইলে একটু আমাদের ইয়া করার সুযোগ আছে। দেন তারপরে আমরা এটাকে ধরে রাউন্ড করে দেব 10। ওকে, অ্যালাইন করে দিলাম। আমরা চাইলে আরেকটু করে দেবো যদি আমাদের ইয়ে রাখবো। ওকে, দেন আমাদের এতটুকু ডান। এই যে দেখেন, প্লে করে দেখেন, আমাদের এখন পর্যন্ত এতটুকু ডান। ওকে, আমাদের সার্চ বক্স আর সার্চ আইকন সহ ডান। আমরা সার্চ আইকন এখানে একটা ফিল্টার আইকন দিব। সো আমাদের ফিল্টারের জন্য আমরা ফিল্টার আইকনটা নিয়ে আসি। দেন আমাদের ফিল্টার আইকন রেডি। এই যে ফিল্টার আইকন ডান। এখন কথা হচ্ছে যে ফিল্টার আইকনটা আপনি চাইলে ফিল্টার আইকনটাকে স্ট্রোকের মধ্যে রাখতে পারেন অথবা ফিলের মধ্যে রাখতে পারেন। ফিল বলতে যেটা বোঝাচ্ছি, যেমন ধরেন যে আমরা এটাকে আমাদের ব্যান্ডিং কালার দিলাম, মানে অ্যাকসেন্ট কালারটা, আর এটাকে দিয়ে দেবো হচ্ছে যে আমরা হোয়াইট কালার। এখানে স্ট্রোক দরকার নেই, ব্যাস চাইলে এইভাবেও রাখতে পারেন। হ্যাঁ, অনেক কনসেপ্টের মধ্যে এইভাবে আছে। এখন অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার নর্মালি ই কমার্সের অথবা যে কোনো অ্যাপের হোক, আপনি হোম পেজটা কিন্তু অনেক লম্বা হয়। হ্যাঁ, যখন আপনার হোম পেজটা লম্বা হচ্ছে, আমি একটু হোম পেজের নিচে থেকে আইকনগুলো সরাই ফেলি। এই জিনিসগুলো একটু অ্যালাইন করে রেখে দিবেন, কারণ আপনার এই আইকনগুলো কিন্তু মানে যে আমি যেরকম বারবার নিয়ে নিয়ে কাজ করতেছি, আপনারা তো ডেফিনেটলি এভাবে কাজ করবেন না। আপনারা সব আইকনগুলো তো আপনাদের সেট কম্পোনেন্ট করা থাকে। হ্যাঁ, আমি এখানে নিচ্ছি না। সো যখন আমরা আইকন হোম পেজটা যখন বড় হবে, আমরা যখন নিচের দিকে যাচ্ছি, তো আমাদের এই জিনিসগুলো সব হারায় যাচ্ছে। হ্যাঁ, সো আমরা চাচ্ছি যে আমাদের টপ বারটা মানে আমাদের লোকেশনটা সেম জায়গায় ফিক্স থাকবে, বাট আমাদের স্ক্রিনটা উপরে উঠুক নিচে উঠুক যেভাবে থাকুক। হ্যাঁ, সো এই জন্য আমরা কী করবো, আমরা করবো হচ্ছে যে একটা রেক্টেঙ্গেল নিব বা একটা ফ্রেম নিতে পারি। একটা ফ্রেম নিলাম, এই ফ্রেমটাকে কালার দিয়ে দেব ফুললি হোয়াইট। হ্যাঁ, হোয়াইট কালার দিলাম। একটু অ্যালাইন করে নেই, টপের সাথে উপরের সাথে অ্যালাইন করব। টপ অ্যালাইন আমি কতটুকুর মধ্যে রাখতে যাচ্ছি, ধরেন যে ফর এক্সাম্পল এতটুকু রাখতে যাচ্ছি। হ্যাঁ, এটাকে এতটুকু রাখলাম। এই ব্যাকগ্রাউন্ডটাকে মানে সে ফ্রেমটাকে আমরা নিচে নামাই দিব। হ্যাঁ, নিচে নামাই দিলাম। নিচে নামার জন্য আপনি লেয়ার ধরে এভাবে নিচে নামাই নিয়ে আসতে পারেন, অথবা ওই শেপটাকে ধরে আপনি লেফট অ্যারো, আর অ্যারো না, এটাকে ব্র্যাকেট বলে আর কি, ওটাকে নিচে ইয়া করলে আপনার হয়ে যাবে।
দেন দেখেন আমাদের কিন্তু এখন পর্যন্ত আসছে, বাট কিছু হচ্ছে না। আমরা ডিভাইড করব, এটা স্ট্রোক কালার দিয়ে দিই, এই যে, তার মানে বোঝা যাচ্ছে আমার এতটুকু থাকবে আর বাকিটা থাকবে না। দেন আমরা এখান থেকে দেখেন আমার স্ট্রোক কিন্তু এখন আসে যে চারপাশে আছে। আমি এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা রেক্টেঙ্গেল নিয়ে বুঝাই। এই যে আমার এখানে ধরেন যে এই রেক্টেঙ্গেলটার চারপাশে স্ট্রোক আছে, হ্যাঁ, আমি চাচ্ছি যে শুধু নিচে থাকবে, এটা কিন্তু আমাদের ইয়াতে দেখাইলাম, এই যে শুধু আমার নিচে থাকবে বাকি উপরে নাই, হ্যাঁ। সো সেমভাবে আমরা আমাদের অবজেক্টটাকে, ফ্রেমটাকে আমরা ওটাই করব, শুধু নিচে স্ট্রোক রাখবো, উপরে রাখবো না, ওকে, শুধু নিচে রাখলাম। এই যে আমার শুধু নিচে স্ট্রোক আছে, স্ট্রোকটা কি কালার, একদম হালকা একটা স্মুথ স্ট্রোক আছে। দেন এখন কি করব, আমি এই দুইটা আমাদের অটো লেআউটের মধ্যে থাকবে, শিফট এ ক্লিক করলাম, সেমভাবে এটা অটো লেআউট, এটা অটো লেআউট, এই দুইটা আমাদের অটো লেআউটের মধ্যে, হ্যাঁ, এই যে তিনটা অটো লেআউটের মধ্যে। এরপরে এই তিনটাকে ধরে একসাথে পিছনের ফ্রেমটা সহ গ্রুপ করে ফেলবো, গ্রুপ বলতে ফ্রেম করে ফেলবো, বাস এটা আমার একটা ফ্রেমের মধ্যে আছে, রাইট। এখন আমি এটাকে যদি প্রোটোটাইপে যাই, প্রোটোটাইপের মধ্যে গিয়ে পজিশন থেকে স্ক্রলের পরিবর্তে ফিক্স করে দিলাম, হ্যাঁ। ফিক্স যখন করব তখন দেখেন আমি এটা যতই নিচে নামি আমার এটা ফিক্স থাকতেছে এই জায়গাতে, বাট আমার স্ক্রিনটা নিচে নামতেছে, ওকে। আমি এক্স্যাক্টলি যেটা চাইছিলাম সেটাই হয়েছে। তাহলে কি করলাম, আমি একটা ফ্রেম নিলাম, ফ্রেমের মধ্যে এই সবগুলাকে, আমার উপরে যে অবজেক্টগুলো আছে এগুলো সবগুলাকে ফিক্স করে দিলাম। আগে এগুলোকে অটো লেআউট করলাম, করে এগুলো সবগুলোকে ফ্রেম করে দেন পুরো ফ্রেমটাকে আমি ফিক্স করে দিলাম। দেন আমার এখন ফ্রেমটা ফিক্স ওই জায়গাতে আছে, বাকি ন্যাপবারটা নিচে নেমে যাচ্ছে, বাট আমি চাচ্ছি যে আমার ন্যাপবারটা ফিক্স থাকবে। সেমভাবে আমি ন্যাপবারটাকে ধরবো, সেম প্রসেস, ন্যাপবারটাকে ধরবো, ধরে এখান থেকে ফিক্স করে দেব, ওকে। এখন আমার ন্যাপবারটাও ফিক্স, এটা স্টিকি হয়েছে, এই যে। এখন কথা হচ্ছে যে ন্যাপবারটা মাঝখানে কেন দেখাচ্ছে, এই যে আপনার ন্যাপবার কিন্তু আপনার এই ন্যাপবারটা ফিগমা এই জিনিসটা বুঝে যে আপনি যখন এটা বানাইছেন, এটা তো ন্যাপবার বানাইছেন, রাইট। আপনার ন্যাপবারটা আপনাকে বাটমে দিয়ে তখন আপনি যতই নিচে স্ক্রিনে যান তখন আপনাকে ন্যাপবার সবসময় সে নিচে দেখাবে, ফিক্স এখানে দেখাবে। দেখেন আমার এই স্ক্রিনটাতে এখন বুঝতে পারবেন যে আমি উপরে নিচে কতটুকু যাচ্ছি, এই যে আমার ন্যাপবার কিন্তু ফিক্স, দেখতেছেন, এই যে আমার ন্যাপবার এই জায়গাতে ফিক্স, ন্যাপবার লড়াচড়া করতেছে না। তাহলে আমার উপরেও ফিক্স, নিচেও ফিক্স, ওকে। তাহলে আমাদের ন্যাপবার গেল, টপ বার গেল, এরপর হচ্ছে যে আমাদের স্লাইডটা, ওকে। বুঝতে কষ্ট হচ্ছে না ভাই? এখন হচ্ছে যে আমরা ফ্রেমগুলো দেখবো, হ্যাঁ, সরি স্লাইডটা দেখবো আমাদের। এখন আমরা ফ্রেমটা রেডি করব। ফ্রেমটার জন্য আপনি চাইলে ফ্রেম নিতে পারেন, রেক্টেঙ্গেল নিতে পারেন, আমি একটা ফ্রেম নিলাম। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, এই জিনিসগুলোকে আপনি অটো লেআউট করে ফেলেন, এটাকে ধরে শিফট এ অটো লেআউট করে রাখলেন। দেন এখানে কতটুকু স্পেস রাখছেন এই জিনিসটা মাথায় রাখেন। এখানে আপনি 23 রাখছেন, আমরা 22 রাখলাম। দেন সেমভাবে আমরা এখানে যখন ফ্রেমটা নিচ্ছি, এই ফ্রেমটাকে আমরা সেম স্পেসটা রাখবো 22, রাইট। তাহলে আমার দেখেন দুইটার মধ্যে 22 স্পেস, কারণ আপনি স্পেস মেনটেন করবেন, ডিজাইনটা দেখতে আরও ভালো লাগবে। আমি এই ফ্রেমের মধ্যে আপাতত একটা কালার দিচ্ছি। ফ্রেমটার সাইজ কতটুকু রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আমি 160 রাখি। এই যে ফ্রেমটাকে বড় করলেন, দুই সাইড একসাথে বাড়াবেন না, কি বলবো, অল্টার আচ্ছা আচ্ছা, অল্টার ধরে করবেন, দুই পাশ সমানভাবে হবে। আর শিফট অল্টার ধরে ধরবেন, তখন প্রপোর্শনালি চারপাশ বড় হবে। ওকে গেল। আমি ফ্রেমটাকে একটু ছোট রাখতেছি, এখানে 35340 দিলাম। এখানে কেন রাখতেছি একটু পরে বলতেছি এটাকে। আচ্ছা, আমরা তাহলে ফ্রেমটা নিলাম, ফ্রেম নেওয়ার পরে আমরা এখানে একটা রেডিয়াস দিয়ে দিচ্ছি 20 রেডিয়াস দিলাম। এটাকে আমরা একটা কালার যেহেতু দিছি, সো এটার মধ্যে আমরা একটা ইমেজ নিয়ে আসবো। এটা যে কোনো একটা ইমেজ নিয়ে আসি, ই কমার্স রিলেটেড, এটা ই কমার্স মিন করে। এরকম কি কিছু আছে? আচ্ছা, আজকে আপনাদেরকে একটা নতুন প্রসেস শিখিয়ে দেই, আসেন। বাহির থেকে নয়েজ আসতেছে অনেক, সরি।
ধরেন যে আমি গুগলে গেলাম, গুগলে গিয়ে আমার গুগলের কোনো ইমেজ পছন্দ হইলো, হ্যাঁ, আমি ই-কমার্স ব্যানার লিখলাম। ধরেন যে গুগল থেকে যদি আপনার কোনো ইমেজ পছন্দ হয় বা কোনো জায়গা থেকে আপনি ইমেজ কপি করতেছেন, কি করবেন, আপনার এই ইমেজটা যদি প্লেস করার প্রয়োজন হয়, ফর এক্সাম্পল এই ইমেজটাই নিলাম, হ্যাঁ, ইমেজটা কপি করি, কপি, এখানে সে জাস্ট পেস্ট করবেন, আপনার লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। এখন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখি আইডেন্টিফাই করতে পারেন কিনা। আমি এখন এখানে আসছি, এখন পেস্ট করতেছি, দেখেন আমার ইমেজ অন্যভাবে পেস্ট হয়েছে। কেন? মানে আমার ইমেজটা এক্স্যাক্টলি প্রথমবার যেরকম সাইজের মধ্যে হয়েছিল, এখন কিন্তু ওই সাইজের মধ্যে হয় নাই। কেন? আমার এখানে কিন্তু আপনার স্টাইলের মধ্যে ছিল। যখন আপনি কোনো ইমেজ প্লেস করতে চাচ্ছেন, তখন তো আপনার ডেফিনেটলি স্টাইলটা রিমুভ করে দিবেন। রিমুভ করে দিয়ে তখন গিয়ে আপনি ইমেজ প্লেস করেন, দেখবেন আপনার ইমেজটা একদম এক্স্যাক্টলি আপনার পজিশন মতো আসছে। এখন হচ্ছে যে এখানে স্পেস কেন রাখছিলাম, আমরা এখানে কয়টা ডট দিছি, তার মানে আমার 3টা স্লাইড থাকবে, রাইট? সো আমি 3টা স্লাইডের জন্য আলাদা আলাদা করে আমি এখান থেকে হালকা হালকা স্পেসের ইয়াটা রেখে দিব, যাতে বোঝা যায় যে আমার এখানে আরও 2টা স্লাইড আছে। এটা একটা সেমভাবে আমি এটাকে কন্ট্রোল ডি, আচ্ছা এখানে আরেকটা হয়ে গেছে, আমি এটাকে ডিলিট করে আবার দেখাচ্ছি। কন্ট্রোল ধরে কপি করলাম, অল্টার ধরে কপি করলাম, মাঝখানে স্পেস কতটুকু রাখবেন আপনার হিসাব করে রাখতেছেন। আমরা 14 দিচ্ছি, হ্যাঁ, একটা কপি হলো, কন্ট্রোল ডি, যে আরেকটা কপি হলো। হ্যাঁ, কোনো শেপকে বা কোনো অবজেক্টকে যখন আপনি কপি করে সাথে সাথে আবার কন্ট্রোল ডি ক্লিক করবেন, তখন এটা রিপিট হতে থাকবে একটার পর একটা। সো আমাদের এখানে 2টা অবজেক্ট আছে, বাট ফ্রেমের বাইরে দেখা যাচ্ছে না। এখন যদি আপনি এই ফ্রেমটাকে দেখতে চান, মানে এই অবজেক্টটাকে ফ্রেমের বাইরে দেখতে চান, কি করবেন, প্রথমে এই ফ্রেমটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এখান থেকে ক্লিপ কন্টেন্টটা উঠাই দেন, উঠাই দিলে এখন আপনার অবজেক্টটা দেখা যাবে, রাইট? এখন আপনি এই 3টাকে ধরেন একসাথে, ধরে ফ্রেম করে ফেলেন, ফ্রেম সিলেকশন, ওকে, এটা একটু ফ্রেমে হয়ে গেছে কিন্তু পুরোটা। এখন কি করবেন দেখেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এই জিনিসটা খেয়াল করেন। এই ফ্রেমটাকে ধরে কন্ট্রোল ধরে এখান থেকে এতটুকু নিয়ে আসবেন, সেমভাবে এই ফ্রেমটাকে ধরে কন্ট্রোল ধরে এতটুকু নিয়ে আসবেন, এনে প্রোটোটাইপে গিয়ে এখান থেকে ওভারফ্লোতে গিয়ে হরিজেন্টাল দিয়ে দিবেন, নো স্ক্রলিংয়ের পরিবর্তে হরিজেন্টাল দিবেন। এখন দেখেন আপনি এটাকে মুভ করতে পারতেছেন, ওকে। এতক্ষণ কিন্তু যখন আপনার নো স্ক্রলিংয়ে ছিল, এখন কিন্তু মুভ করতে পারতেছেন না। বাট আপনি যখন, আমি আগে কি করছি, প্রথমে ফ্রেমটাকে আমার এরিয়ার মধ্যে আমি নিয়ে আসছি, হ্যাঁ, এনে এখান থেকে আমি হরিজন্টাল করে দিচ্ছি, এখন আমি ফ্রেমটাকে সিলেক্ট মুভ করতে পারতেছি। এতটুকু ক্লিয়ার? আমরা 3টা বাকি যে 3টা ব্যানার আছে, আমরা এই 3টা ব্যানার চেঞ্জ করে ফেলি। এখন আমরা যে কোনো 3টা ব্যানার দিয়ে দিব, বাকি 2টা ব্যানার দিয়ে দেবো আমরা। যেমন উপরে আমাদের একটা পছন্দ হয়েছিল এটা, এই ব্যানারটা আমরা এখানে দিয়ে দিব, কপি করলাম, এই যে, ওকে। এখন আমার কাছে একটু লেখার জন্য জিনিসটা খারাপ লাগতেছে, তো আমি কি করবো, একটু ক্রপ করব। ক্রপ বলতে এই যে লেখাটাকে আমি একটু সরাই দেবো, ব্যাস, এনাফ, ওকে। আমি আরেকটা ব্যানার নিয়ে আসি গুগল থেকে, ফর এক্সাম্পল এটাই যদি দেখি, এখানের মধ্যে আমরা কিছু লিখতে পারবো, রাইট? ওকে, সো আমাদের 3টে ইমেজ আসলো। এখন আমরাও যে ওই সময় কন্টেন্ট যে ক্লিপটা ছিল, এটা যেরকম অফ করে দিয়েছিলাম, আমরা এখানে এটাকে অন করে দিই, বাস আমাদের এতটুকু আসছে। তাহলে আমরা দেখি তো আমাদের, ওকে। এখন আমরা চাইলে এখানে লিখতে পারি আপ টু 20% অফ, এরকম কিছু একটা লিখতে পারি। আপনি চাইলে আমাদের যে আমরা যে সিটিএ ক্রিয়েট করছিলাম, ওভাবে সিটিএ ক্রিয়েট করে ওই সিটিএগুলো নিয়ে আসতে পারেন। এই 2টাকে ধরে অটো লেআউট করি, মাঝখানে স্পেসিং 0, এই 2টাকে ধরে অটো লেআউট করে এখানে স্পেসিং থাকবে হচ্ছে যে আর একটু বেশি 12, আমরা এখান থেকে 12 দিয়ে দিই স্পেসিংটা, বাস। এরপরে আমাদের ফ্রেমের সাথে, আচ্ছা লেখাটা অটোমেটিকলি ফ্রেমের মধ্যে হয়ে গেছে, এই যে দেখেন। কেন? আমি যে কন্ট্রোল ধরে কাজ করছিলাম, যে আপনি যদি লেয়ার, সব এলোমেলো হয়ে যাচ্ছে, যে লেয়ারের মধ্যে যদি ক্লিক করেন, এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের টেক্সট, এটা হচ্ছে যে আমাদের বাটন সহ, হ্যাঁ, এটা সবগুলা
এই ফ্রেমটার মধ্যে প্রথম ফ্রেমটা মানে আপনার এই প্রথম লেয়ারের মধ্যে আসছে। আপনি এখন এটাকে অ্যালাইন করে ফেলেন, আমি এটাকে ভার্টিক্যালি অ্যালাইন করে ফেললাম, বাস এনাফ। ওকে, তাহলে আমার ব্যানারটাও রেডি। এখন হচ্ছে যে আমার কার্ড, আমি এখানে কার্ডগুলো দেবো। কার্ডগুলোর জন্য কি কি থাকবে কার্ডগুলা, এখানে ধরেন যে আপনি অনেক কিছু লিখতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে দিলাম হচ্ছে যে টপ ক্যাটাগরিজ, এটা থাকবে হচ্ছে যে আমার ডেফিনেটলি বড় সাইজটা। আমাদের তো ফন্ট স্টাইল আগে থেকে ক্রিয়েট করা ছিল, সো আমরা ফন্ট স্টাইল অনুযায়ী দিলাম। এখান থেকে আমরা এই মাঝখানে কতটুকু স্পেস রাখছিলাম 22, রাইট? আমরা এটার মধ্যে রাখবো হচ্ছে যে 30, একটু স্পেসিং এখানে বেশি রাখবো, কারণ এটা পুরোই আলাদা একটা ডিভাইস, আলাদা একটা সেকশন। সো আমার টপ ক্যাটাগরি গেল। এখন টপ ক্যাটাগরির পাশে থাকবে হচ্ছে যে আমার ভিউ অল। ওই যে টপ ক্যাটাগরি তো এখানে তো সবগুলো দেখানো সম্ভব না, এখানে আমি 2টা দেখাবো অথবা 3টা দেখাবো বা 5টা দেখাবো, 6টা দেখাবো স্লাইডের মাধ্যমে, সবগুলো দেখানো সম্ভব না। বাট আমার তো টপ ক্যাটাগরি 2টা 3টা তো থাকবে না, টপ ক্যাটাগরি থাকবে 10টা 12টা 20টা এরকম থাকবে। তখন আমি সি অল দিয়ে বা ভিউ অল দিয়ে ওখানে দেখাবো ভিউ অল। এটা ফন্ট সাইজ থাকবে একটু ছোট, এটা সেমি বোল্ড থাকুক, সেমি বোল্ড না মিডিয়াম করে দিব আমি এখান থেকে। আচ্ছা, বাই দ্য ওয়ে আমাদের এই ফন্ট আমরা স্টাইল ক্রিয়েট করে নিয়ে দেখা এটা ইন্টার চলে আসছে, আমরা ফন্ট ইউজ করার কথা ছিল প্রপিন, নো প্রবলেম। আমরা আপাতত ডিজাইনের দিকে ফোকাস দিচ্ছি। ওকে, কারণ ভিউ অল আমি ব্লু কালার কেন দিলাম, এটা হচ্ছে যে আমার লিঙ্ক করা থাকবে। হ্যাঁ, এটার মধ্যে ক্লিক করলে আলাদা একটা পেজে চলে যাবে। আপনি চাইলে এটা নিচে আন্ডারলাইন দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি আন্ডারলাইন দিলাম না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে এখানে আন্ডারলাইন দিয়ে দিতে। গেল, এটা আমার শিফট এ দিয়ে অটো লেআউট করে ফেললাম। দেন এরপর হচ্ছে আমার কার্ডগুলো রেডি করা। কার্ডগুলো তো ডেফিনেটলি আপনাকে কম্পোনেন্ট করে করতে হবে, ঠিক আছে? আমি বলতেছিলাম যে এই যে অফারটা স্বপ্ন অফার, আমি পরের যে ইমেজটা আছে ওইটার মধ্যে দিতে যাচ্ছি। হ্যাঁ, কথার কথা, আমি এগুলো কপি করলাম, তো ধরেন আপনাকে আমি দেখাই দিই সেম ভাবে। আমি এখান থেকে এই যে ক্লিপটা অফ করে দিলাম, এই যে এটার মধ্যে দিতে যাচ্ছি। তো কন্ট্রোল ধরে জাস্ট ফ্রেমটা ক্লিক করলাম, আমি কিন্তু লেখাটা আগে থেকে রেডি করা আছে। ফর এক্সাম্পল জাস্ট আমি এখানে পেস্ট করলাম, দেখেন আমার ওই জায়গাতে পেস্ট হয়েছে, এই যে দেখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দেখেন আসছে। এখন আমি চাইলে ডিরেকশনটা একটু চেঞ্জ করতে পারবো, লেখাটা একটু এখানে দিতে পারবো। এই রেডের এখানে ব্লুর পরিবর্তে আমি চাইলে গ্রিন দিতে পারবো। অন করে দেই। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? আপাতত আমরা কি কি করলাম আমরা একটু সামারি করি। ধরেন আমরা ন্যাপবারটা রেডি করব। ন্যাপবারটার মধ্যে ফুল প্রসেস আপনি যেভাবে দেখাইছি ওভাবে করে নেবেন। এখন আইকন কীভাবে রাখতেছেন, ফিল রাখতেছেন না স্ট্রোক রাখতেছেন, আইকনের কালার কি রাখতেছেন, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। বাট মাথায় রাখবেন যাতে করে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, আমরা চাইলে এই আইকনগুলোকে আমাদের যেই সিলেকশন যে আইকনটা, মানে আপনি যেই পেজে আছেন হোম পেজ, এটা আপনার সিলেকশন না, এটা আপনার ডিরেকশন দেখাচ্ছেন এখানে, আপনি চাইলে পুরোটাকে ব্লু রাখতে পারতেন, হয়তো বা ব্লু রাখলে আরও ভালো লাগবে। আমি একটু ট্রাই করে দেখি। ধরেন যে এখান থেকে যদি আমরা ব্ল্যাকটাকেও যদি ব্লু করে দেই, আই থিঙ্ক দেখতে একটু ভালো লাগবে। এই যে দেখেন, আপনি চাইলে ওভাবে ভেরিয়েশন করেও আপনার মতো করে রাখতে পারেন, নো প্রবলেম। এটা সম্পূর্ণ আপনার উপরে। আমি প্রসেস দেখাই দিলাম, আপনি কীভাবে রাখতেছেন সেটা আপনার উপরে। আমরা শুধু আজকে কী করলাম, কম্পোনেন্টটা ফুললি সেট রেডি করলাম। কম্পোনেন্ট সেটের মধ্যে টোটাল কটা ভেরিয়েশন দেওয়ার দরকার আমরা সেটাও দিলাম, এ টু জেড সব কিছু করলাম। এবং অ্যানিমেশনটাও একটা ছোট্ট অ্যানিমেশন করে দেখা দিলাম যে অ্যানিমেশন করলে, প্রোটোটাইপ করলে অ্যানিমেশনটা কীভাবে আসতেছে। হ্যাঁ, দেন এরপরে আমরা প্রত্যেকটা আইকনকেও আমরা কম্পোনেন্ট করে ফেলছি, আইকন ভেরিয়েশনটা করছি যাতে আমরা চেঞ্জ করতে পারি, প্রপার্টিজ ক্রিয়েট করে ফেলছি। দেন আমরা সার্চ বাটন, আপনারা সার্চ বাটনটাকে ওভাবে করে করবেন আপনাদের মানে কম্পোনেন্ট আকারে সিটি এর মধ্যে যাতে চেঞ্জ করতে পারেন। দেন আমরা একটা স্লাইড রেডি করছি, স্লাইডের মধ্যে আমরা আমাদের ফ্রেমটা নিয়ে আসছিলাম। হ্যাঁ, 3টা স্লাইড রাখছি, 3টা স্লাইডকে আমরা ভেরিয়েশন আকারে দেখাইলাম। হ্যাঁ, আমরা যখন চেঞ্জ করতেছি একটা জিনিস মাথায় রাখবেন,
আমি শুরুতে বলছিলাম যে এটাকে আপনি এতটুকু রাখবেন, এতটুকু না, এটাকে রাখবেন হচ্ছে আপনার যে রুলার দেয়া, এখানে আমাদের রুলার দেয়া ছিল শিফটার ওয়েট, এই যে আমাদের যে রুলার দেয়া ছিল এতটুকু রুলারের মধ্যে আপনি ফ্রেমটাকে রাখবেন, রাইট ফ্রেমটা, আর লেফট ফ্রেমটা আপনি এখানে একদম আপনার ফ্রেমের সাথে মিলাই দেবেন। ওকে, তাহলে আমার এই ফ্রেমটা এতটুকু মিলানো, এটা এতটুকু মিলানো, মানে আপনার ফ্রেমটা মানে আপনার যখন স্লাইড করতেছেন এই সেকশনটাকে তখন আপনার এতটুকু এসে শেষ হবে আর এটা এখানে গিয়ে ওখান থেকে বের হবে। দেখেন আপনি এতটুকু আসতেছে, তার মানে আমি ফ্রেমটা এখানে আসছে, আর এখানে এতটুকু কেন আসছে, আমার ফ্রেমটা এতটুকু ফ্রেমের সাথে লাগানো। তাইলে আমার ফ্রেমটাকে আমি স্লাইড করলাম, কীভাবে করলাম সেটাও দেখাইলাম, দেন ফ্রেমের ইমেজগুলোকে কীভাবে আপনি এখানে আপ করবেন সেটাও দেখাইলাম। হ্যাঁ, তাহলে আমাদের নেক্সট ক্লাসে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যে আপনারা ফুল একটা প্রসেসে, আমি কিন্তু একদম খুঁটে খুঁটে কিন্তু সবগুলো দেখব, আমি আইকন চেঞ্জ করতে পারি কিনা, নেটবারগুলো চেঞ্জ করতে পারি কিনা, হ্যাঁ ইমেজগুলো আমি রিপ্লেস করতে পারি কিনা, সব কিছু দেখবো, এখান থেকে আইকন চেঞ্জ করতে পারতেছি কিনা, এই জিনিসগুলো আমি সবগুলো দেখবো। আপনারা হুবহু আমারটাই কপি করতে হবে এমন কোনো কথা নাই, গুগলে যাবেন, গুগলে গিয়ে ই কমার্স লেখেন অথবা ই কমার্স হোম পেজ লিখলে এরকম অনেক পেজ আসবে, যে কোনো ডিজাইন নিয়ে কাজ করেন নো প্রবলেম, কিন্তু আপনার প্রত্যেকটা প্রসেস যাতে একদম ক্লিয়ার থাকে, যেভাবে আমি যেভাবে দেখাই দিলাম ওভাবে ওই প্রসেসগুলো মেনটেন করে দেন কাজ করবেন। ওকে, আর প্রত্যেকটা জিনিস মাথায় রাখবেন, আপনার স্পেসিংগুলো দুইটা লাইনের মাঝখানে, দুইটা সেকশনের মাঝখানে কতটুকু স্পেসিং রাখতেছেন, এই স্পেসিংগুলো মেনটেন করবেন, আপনার সেকশন ওয়াইজ মেনটেন করবেন। হ্যাঁ, আপনার এটাকে আমরা বলি হচ্ছে যে হিরো সেকশন, হিরো সেকশনের ভিতরে আপনি কতটুকু স্পেস রাখতেছেন সেটা তো আর আপনার এই সেকশনের মধ্যে স্পেসটা আসবে না, কারণ এটা আলাদা একটা সেকশন, আপনার হিরো সেকশন আলাদা একটা সেকশন। হিরো সেকশনের ভিতরে আমরা কন্টেন্টগুলো মাঝখানে যতটুকু স্পেস রাখছি 22, কিন্তু আমরা এটার মধ্যে রাখছি হচ্ছে যে 30, কেন, এটা আলাদা একটা সেকশন। ওকে, সো আপনি স্পেসিংগুলো কতটুকু রাখতেছেন, কতটুকু রাখবেন, এই জিনিসগুলো মেনটেন করবেন, মেনটেন করে কাজ করবেন। আপনি যে কোনো ডিজাইন নিয়ে কাজ করেন, আপনি যদি গুগলে লেখেন ই কমার্স মোবাইল হোম পেজ, মোবাইল অ্যাপ ইউআই ডিজাইন, তখন দেখবেন যে অনেকগুলো লিঙ্ক আসবে, একটা দুটা না, এরকম অনেক পাবেন। আপনি ইমেজে যান, দেখেন এরকম অনেকগুলা আছে। ওকে, ধরেন যে ফর এক্সাম্পল আমি এখানে ড্রিবলে গেলাম, এই যে প্রথমে ই কমার্সের যে অ্যাপটা আপনাদেরকে বলছিলাম ড্রিবলের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ড্রিবলে গেলে এখানে আসবে, দেখেন এই যে হোম পেজগুলো আসবে এখানে, এটা হচ্ছে যে ডিটেলস পেজ, এটা দরকার নাই, এই যে একটা হোম পেজ, এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন, এই যে এটা একটা হোম পেজ আছে এখানে, না এটা হচ্ছে ডিটেলস পেজ, তারপরে এই যে এখানে একটা আছে হোম পেজ, এখানে আছে হোম পেজ। ওকে, যে কোনো একটা ডিজাইন নিয়ে আপনি আপনার মতো করে করবেন, বাট প্রসেস সবগুলো সেম থাকবে, নেটবার বলেন, আইকন চেঞ্জ বলেন, এই জিনিসগুলো মেনটেন করবেন। ওকে, সো যেহেতু আমি এতটুকু দেখাইছি, আপনারা চাইলে ফুল করতে পারেন, আবার এতটুকু করতে পারেন, আপনাদের ট্রাস্ট থাকবে এতটুকু পর্যন্ত। যদি ফুল করতে পারেন, যেহেতু আমাদের করা আছে, ওয়ার ফ্রেমিং করা আছে, সো আমরা কিন্তু কনসেপ্টটা বুঝছি যে আমাদের এখানে কি আসবে। সো আমাদের ওয়ার ফ্রেমিং অনুযায়ী আমরা চাইলে ফুল করতে পারবো, আপনাদেরকে ওই ফ্রিডম দেওয়া আছে, যদি চান যে শুধু এতটুকু করবেন এতটুকু করতে পারবেন, বাট এতটুকু সবার জন্য করা ম্যান্ডেটরি, ফুল করতে পারলে ভালো। ক্লিয়ার?